আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদের আরিফ স্যার। আজকে আমরা সাধারণ গণিত দ্বিতীয় অধ্যায়ের 2.1-এর 7 গ নং প্রশ্ন তুলে নিয়েছি। আমরা আজকে এইটা সমাধান করব। দেখো, এটা কিন্তু আমাদের ক্রমজোড় আকারে আছে। দেখো, ক্রমজোড়ের প্রথম অংশ সমান দ্বিতীয় ক্রমজোড়ের প্রথম অংশটা এর সাথে সমান করো। তাহলে এটাকে আমরা সমাধান করি। সমাধান করলে আমরা পাবো 6x - y = 1, কারণ ক্রমজোড়ের এই অংশ এই অংশের সাথে সমান হবে, এই অংশটা এই অংশের সাথে সমান হবে। তো এইটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি। এবং দ্বিতীয় নম্বর কি হচ্ছে, 13 = 3x + 2y। এটাকে জাস্ট আমরা পক্ষ পরিবর্তন করব। তাহলে কত হচ্ছে, 3x + 2y = 13। এইটাকে আমরা 2 নং সমীকরণ করব। এখন আমরা 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ গুণ করব। গুণ করে মানে আমাদের একটা টার্গেট হবে আর কি, x অথবা y যে কোনো একটি চলক ফ্রি করে দেয়া, মানে চলকটাকে বাদ করে দিব। তাহলে এইখানে দেখো 2 নং সমীকরণে যদি আমরা 2 দ্বারা গুণ করি, তাহলে দেখো এখানে -2y হচ্ছে, এখানে +2y। 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে 2 নং সমীকরণের সাথে যদি যোগ করে দিই, তাহলে কিন্তু আমরা এই y ফ্রি করে ফেলতে পারবো। এখানে লিখবো 1 নং সমীকরণের সাথে 2 দ্বারা গুণ করব, গুণ করে যোগ করব কার সাথে, 2 নং সমীকরণের সাথে। তাহলে কি হবে, দেখো এটাকে 2 দ্বারা গুণ করব, তাহলে হবে 12x - 2y = 2, কারণ 2 দ্বারা গুণ করলে এটা 2 হয়ে যাবে। 2 × 1 = 2। তারপর 2 নং সমীকরণে কিন্তু কিছু করিনি, 2 নং সমীকরণ যা আছে তাই লিখে দেব, 3x + 2y = 13। এখন কি করব, আমরা যোগ করতে বলেছি, যোগ করব। যোগ করলে দেখো 12x এবং 3x, তাহলে কত হলো, 15x। এবার -2y + 2y, এটা কিন্তু এইভাবে কাটাকাটি চলে যাবে। তারপর এখানে কত থাকছে, 13 এর সঙ্গে যদি আমরা 2 যোগ করি তাহলে হয় 15। তাহলে বা x = 15/15, অতএব x = 1। দেখো x এর ভ্যালু কিন্তু আমরা পেয়েছি 1। এখন আমরা পেজটাকে আলাদা করে নিই। এখন আমরা লিখব x = 1 1 নং সমীকরণে বসাই। সমীকরণে বসিয়ে পাই। দেখো 1 নং সমীকরণে আমরা এটা বসাবো কেন, কারণ আমরা x এর ভ্যালু পেয়েছি, আমাদের কিন্তু বলেছে x, y নির্ণয় করো। x এর ভ্যালু তো পেয়েছি, এখন y এর ভ্যালু নির্ণয় করবো আমরা। সেটা আমরা 2 নং সমীকরণের মান বসাই করতে পারি, 1 নং সমীকরণে বসাইলেও হবে। তো দেখো আমরা 1 নং সমীকরণেই বসিয়েছি। সেখানে আমরা কি পাবো, 6 × x মানে কত, 1, তাহলে x এর পরিবর্তে 1 হয়ে যাবে, -y = 1। এই চিহ্ন মানে কিন্তু বা, হ্যাঁ, এটা কিন্তু সমান চিহ্ন না, এটা মানে বা না লিখে অ্যারো চিহ্ন দেওয়া যাবে। তাহলে এখানে কত হচ্ছে, 6 - y = 1, বা -y = দেখো এই 6 ওই পাশে গেলে 1 -6 হয়ে যাচ্ছে, +6 আছে এই পাশে গেলে -6। তাহলে এখানে হচ্ছে -y = হয় -5। এখন দেখো উভয় পাশ থেকেও মাইনাস উঠে গেল, তাহলে y = 5। অতএব নির্ণয় x, y = 1, 5। এটাই হলো আমাদের অ্যান্সার। ক্লিয়ার? দেখো এটা কিন্তু আমরা খুব সহজে এটা করে ফেললাম। জাস্ট আমরা কি করব, এই যে ক্রমজোড়ের যে সূত্রটা ছিল, ক্রমজোড়ের সূত্রটা বসিয়ে নিয়েছি। বসানোর পরে আমরা অপনয়ন পদ্ধতি করেছি। অপনয়ন পদ্ধতি করার পরে দেখো আমরা ভ্যালু পেয়েছি, ভ্যালুতে x এর ভ্যালু পেয়েছি, x এর ভ্যালু আমরা 1 নং সমীকরণে বসিয়ে y এর ভ্যালু পেয়েছি, আমাদের অ্যান্সার শেষ। তাহলে দেখো এটা কিন্তু খুব সহজে করে ফেললাম। এখন আমরা 8 নং প্রশ্নের গ দেখব। দেখো এখানে আমি 8 নং প্রশ্নের গ তুলে নিয়েছি। সেখানে p একটি সেট দেওয়া আছে, q একটি সেট দেওয়া আছে এবং r একটি সেট বলা আছে। r সেটের উপাদান হবে p বাদ q, হলে p ইউনিয়ন q গুণ r নির্ণয় করো। তাহলে দেখো আমরা এটার সমাধান করব। দেখো দেওয়া আছে, তোমরা লিখে নিবা। দেওয়া আছে এখানে p এর ভ্যালু লিখবা, q এর ভ্যালু লিখবা, হ্যাঁ, তোমরা এগুলো লিখে নিবা। এখন আমরা লিখব অতএব p বাদ q, এটা নির্ণয় করব। তাহলে আমরা p বাদ q মানে কি জানি, p থেকে q এর উপাদান বাদ দিব। তাহলে p এর উপাদান কত হচ্ছে, 3, 5, 7 বাদ q
কিউ এর উপাদান কত আছে 5 7, তাহলে এখানে থাকছে কত দেখো 5 7, এখানেও আছে 5 7, তার মানে এগুলো বাদ থাকছে শুধু 3, মানে এখানে যেটা অবশিষ্ট থাকবে সেটা বসে যাবে, তাহলে 3 থাকলো। অতএব আর সেটের উপাদান হবে শুধু 3। এখন আমাদের কি করতে বলেছে পি ইউনিয়ন কিউ করতে বলেছে, তারা আমরা এখন লিখবো অতএব পি ইউনিয়ন কিউ সমান সমান পি এর ভ্যালু কত 3 5 7 ইউনিয়ন কিউ এর ভ্যালু 5 7, তাহলে এটাকে ইউনিয়ন করলে আমরা পাবো 3 5 7, কারণ আমাদের এই যে 5 7 ডাবল আছে, ডাবল তো আমার সেটের উপাদান হয় না, ডাবল হলে সেটা কনসিডার হয়ে একটা হয়ে যায়, তো আমাদের এটা হয়ে গেল। এখন আমরা নির্ণয় করব এই অংশটা, অতএব পি ইউনিয়ন কিউ কার্তেশীয় গুণজ করবো কার সাথে আর এর সাথে, তাহলে দেখো আমরা কি করছি পি ইউনিয়ন কিউ কিন্তু আমরা পেয়েছি 3 5 7, কার্তেশীয় গুণজ আর এর ভ্যালু পেয়েছি কত শুধু 3, তাহলে এখানে আমরা কার্তেশীয় গুণজ করব। কার্তেশীয় গুণজের মধ্যে আমরা কি করব এখন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে উপাদানগুলো দিব, মানে ক্রমজোড়গুলো দিব 3 × 3, 5, 3, 7, 3, দেখো এইগুলো হয়ে গেল, মানে এই উপাদান দিয়ে এই উপাদানের সাথে গুণ করব 3 × 3, 5, 5, 7, 7, এটা আমরা করব, ঠিক আছে, এটাই হয়ে গেল আমাদের আলটিমেট অ্যান্সার। তো এটাই আমাদের আলটিমেট অ্যান্সার, ঠিক আছে। দেখো আমরা কিন্তু খুব সহজেই এটা করে ফেলেছি। এখন আমরা বইয়ের 12 নং সৃজনশীল করব। সৃজনশীল করলে এই অধ্যায়ের মোটামুটি বাকি যেগুলো টপিক থেকে যাবে সেগুলো সবই কভার হয়ে যাবে। দেখো এখানে আমি 12 নং সৃজনশীলটি তুলে নিয়েছি। 12 নং সৃজনশীলের উদ্দীপকে বলা হয়েছে 100 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় 65 বাংলায়, 48 শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাস এবং 15 শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। উদ্দীপকে এখানে যদি আমরা পার্সেন্ট দিয়ে দিই তাহলে বিষয়টা আরো ভালো হতো, কিন্তু যেহেতু বইয়ে আমাদের পার্সেন্ট দেয়া নেই তার মানে আমরা এখানে পার্সেন্ট ব্যবহার করব না, কিন্তু আসলে এগুলো পার্সেন্ট আকারে হবে যে 65% বাংলায়, 48% শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাশ করেছে এবং 15 শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে, ঠিক আছে। যাই হোক, এখন আমরা ক নং প্রশ্নে বলা হয়েছিল সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলো ভেন চিত্রে প্রকাশ করো। তাহলে দেখো এইখানে প্রথমে আমরা একটা ভেন চিত্র আঁকায় নিয়েছি, সেই ভেন চিত্র এখানে সেটার কথাই লিখেছি। দেখো ভেন চিত্রে আয়তাকার ক্ষেত্রটি 100 জন শিক্ষার্থীর সেট ইউ, আয়তাকার যে ক্ষেত্রটি এটা হচ্ছে ইউ সেট, এটা আমাদের ভ্যালু, ইউ এর ভ্যালু 100 এবং পরস্পর ছেদি, এই যে দেখো দুইটা কিন্তু পরস্পরকে ছেদ করেছে, দুইটি বৃত্তক্ষেত্র, এই যে দুইটি বৃত্তক্ষেত্র দ্বারা বাংলা ও ইংরেজিতে পাস শিক্ষার্থীদের সেট যথাক্রমে বি, এই যে বিতে বাংলাতে পাস করেছে এই জন্য বি ও ই নির্দেশ করা হলো, ইংরেজির জন্য ই দিয়ে আমরা প্রকাশ করেছি। তারপরে বলা হয়েছে ভেন চিত্র 4টি নিশ্ছেদ সেটে বিভক্ত করা হয়েছে। নিশ্ছেদ সেট মানে 4টি সেট কারো কারোর সাথে সেট করবে না, যাদের পি কিউ আর ও এফ দ্বারা নির্দেশ করা হলো। দেখো পি সেট এই যে এই পর্যন্ত পি সেট, কিউ সেট এই মাঝের এইটুকু কিউ সেট, আর সেট এই যে এইটুকু আর সেট, এফ সেট তো বাইরেই আছে আলাদা। দেখো কেউই কিন্তু পরস্পর কেউই সেট করেনি, নিশ্চিত সেট। হ্যাঁ, তো এই ছিল আমাদের সংক্ষিপ্ত বিবরণ সহ আমাদের ভেন চিত্র অঙ্কন, ঠিক আছে। ক নং প্রশ্নের সমাধান আমরা করেছি, এখন আমরা খ নং প্রশ্ন তুলব এবং খ নং প্রশ্নের সমাধান করব এবং আমরা এই লেখচিত্রটা এটা আর মুছবো না, এটা আমরা রেখে দিব কারণ এটা আমাদের খ গয়ে কাজে লাগবে। দেখো প্রশ্নে বলেছে শুধু বাংলায় ও ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যা নির্ণয় করো। দেখো শুধু বাংলা বলতে কাকে বোঝাচ্ছে, এই শুধু পি সেটটাকে, কিউ কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত হবে না। শুধু ইংরেজি মানে কোনটা, এই আর সেটটাকে, তাহলে পি সেট আর আর সেট এই দুইটি সেট আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দেখো পি সেট প্রথমে যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে কি করতে হবে, আমাদের পি সেট থেকে কিউ সেটের ভ্যালুটা বাদ দিতে হবে। দেখো কিউ সেট মানে কি বোঝাচ্ছে বলো তো, কিউ সেট মানে বোঝাচ্ছে পি সেট এবং আর সেটের ইন্টারসেকশন। তাহলে আমরা এটা সমাধান করি। খ নাম্বার, খ নাম্বারে লিখবো, সমাধানে লিখবো এখানে কিউ সেট মানে কি, বি ইন্টারসেকশন ই, যাদের সদস্য সংখ্যা
সদস্য সংখ্যা সমান 48 48। অতএব শুধু বাংলায় পাশ করেছে, দেখো বাংলা ইংরেজিতে কমন উভয় বিষয়ে পাশ করেছে 48 জন। বাংলা ইংরেজির যত শিক্ষার্থী আছে মানে ইউনিয়ন আছে যত পাশ করেছে সেইগুলোর মোট পাশকৃত শিক্ষার্থী থেকে আমরা যদি বাংলা ইংরেজির শিক্ষার্থী বাদ দিয়ে দিই তাহলেই তো আমরা পেয়ে যাব কত বাংলার শিক্ষার্থী। তাহলে এখানে আমরা লিখে দিব বাংলায় পাশ করেছে পি সেট, সেটাকে ধরবো কারণ আমরা বাংলার এটাকে পি ধরেছি। পি সেট সমান আমরা মোট পাশ করেছে কত 65, এইখান থেকে বাংলা ইংরেজিতে পাশ করেছে কত 48, তাহলে এটার ভ্যালু হয়ে যাবে কত 17। দেখো 65 থেকে 48 বাদ দিলে থাকবে 17, তার মানে শুধু বাংলায় পাশ করেছে 17। যেহেতু এখানে কোনো পার্সেন্ট বা জন কিছু দিয়ে আনি আমরা শুধু 17 দিব, এখানে কোনো একক দিব না। এইবার আমরা করব শুধু ইংরেজিতে পাশ করেছে। অতএব শুধু ইংরেজিতে পাশ করেছে সেটাকে কি লিখবো আমরা আর সেট লিখবো, কারণ ওইখানে আমরা চিত্র দিয়েছিলাম আর। মোট শিক্ষার্থী আমার 100, এখান থেকে আমি বাদ দিব কত বাংলায় পাশ করেছে কতজন 17 জন। তারপরে বাংলা ইংরেজি উভয়ে পাশ করেছে কতজন, উভয়ে পাশ করেছে 48 জন প্লাস। দেখো 100 জন শিক্ষার্থীর মধ্যে আবার ফেল করেছে না, ফেল করেছে 15, তাহলে ফেলটা ওইখান থেকে আমরা বাদ দিব, 100 থেকে বাদ দিব। দেখো 100 মানে মোট শিক্ষার্থী থেকে আমরা কি বাদ দিচ্ছি, শুধু বাংলায় পাশ করেছে সেটা বাদ যাবে, বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ে পাশ করেছে সেটা বাদ যাবে, এবং ফেল করেছে যে 15 সেটাও বাদ যাবে 100 থেকে। তাহলেই পেয়ে যাব আমরা মানে শুধু ইংরেজিতে পাশ করেছে কত সেটা। তাহলে এখানে হয়ে গেল 100 মাইনাস, তাহলে দেখো এগুলো যোগ করলে হচ্ছে 80, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে 100 থেকে 80 বাদ দিলে 20। তাহলে দেখো আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেলাম, শুধু বাংলায় ও ইংরেজিতে পাশ করেছে যথাক্রমে। আমরা এটা এখানে অ্যান্সার এইভাবে লিখতে পারি, শুধু বাংলায় ও ইংরেজিতে পাশ করেছে যথাক্রমে 17 ও 20। এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। বিষয়টা কি ক্লিয়ার? দেখো শুধু বাংলায় পাশ করেছে 17, শুধু ইংরেজিতে পাশ করেছে 20 জন, আর বাংলা ইংরেজি উভয়ে পাশ করেছে 48। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল। সমাধান খ শেষ, এখন আমরা সমাধান গ দেখব। দেখো গ নং প্রশ্নে বলেছে উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল সংখ্যাদ্বয়ের মৌলিক গুণনীয়ক সমূহের সেট দুইটির সংযোগ সেট নির্ণয় করো। তাহলে আমরা সমাধান গ এ লিখব, ধরি m সমান উভয় বিষয়ে পাস শিক্ষার্থীদের সংখ্যার মৌলিক গুণনীয়ক সমূহের সেট। এবং n ধরব, n সমান ধরব উভয় বিষয়ে ফেল শিক্ষার্থীদের সংখ্যার মৌলিক গুণনীয়ক সমূহের সেট। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের m এবং n আমাদের ধরা শেষ। এখন আমরা দেখো উভয় বিষয়ে পাস করেছে m মানে হচ্ছে 48 এবং উভয় বিষয়ে ফেল করেছে a সেটা হবে 15। দেখো 48কে আমরা 48-এর যে গুণনীয়ক সেগুলো নির্ণয় করব। 1 ইন্টু 48 সমান সমান 48, 2 গুণ 24 সমান সমান 48, 3 গুণ 16, 3 16 48, 4 গুণ 12, 4 12 48, 5 যায় না 6, 6 গুণ 8, 6 8
48। এর আর কোনো গুণনীয়ক নেই। 1 2 3 4 6 8 12 16 24 48, এটাই হচ্ছে 48-এর সকল গুণনীয়ক। কিন্তু এর মধ্যে দেখো মৌলিক গুণনীয়ক কোনটা? 48-এর এখানে মৌলিক গুণনীয়ক হবে 2 3, আর কোথাও মৌলিক সংখ্যা নেই। দেখো 4 মৌলিক সংখ্যা না, 6 মৌলিক সংখ্যা না, 8 12 16 24 48 একটাও মৌলিক সংখ্যা না। তারপরে 48-এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 2 আর 3। এখন আমাদের 15কে আমরা বের করি। 1 × 15 মানে 15, 3 × 5 = 15। আর দেখো 15 আর কোনো কিছুতে হয় না। তাহলে দেখো 15-এর ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, শুধু মৌলিক গুণনীয়ক হচ্ছে 3 এবং 5। দেখো 3 এবং 5 এটাই হচ্ছে জাস্ট আমাদের মৌলিক গুণনীয়ক, আর কোনো গুণনীয়ক নেই। এখন আমরা লিখব 48-এর মৌলিক গুণনীয়ক। অতএব 48-এর মৌলিক গুণনীয়ক সমূহ সমান কত? 2 এবং 3। অতএব m সমান m সেট কত হয়ে যাবে? 2 3, কারণ m কে বলেছিলাম কি, উভয় বিষয়ে পাস শিক্ষার্থীদের সংখ্যার মৌলিক গুণনীয়ক সমূহের সেট, আর 48 মানে আমাদের উভয় বিষয়ে পাস করেছে। আর একটা লিখব, এবং 15-এর মৌলিক গুণনীয়ক সমূহ কত? 3 এবং 5। অতএব n সমান পেয়ে যাচ্ছি আমরা 3 5। ঠিক আছে, দেখো m এবং n দুইটি আমরা সেট পেয়েছি। আমাদের বলেছে উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল সংখ্যাদ্বয়ের মৌলিক গুণনীয়ক সমূহের সেট। দুইটি সেট কিন্তু আমরা নির্ণয় করে ফেলেছি, দুইটি সেট, দুইটির সংযোগ সেট নির্ণয় করো। সংযোগ সেট নির্ণয় করতে বলেছে। অতএব আমাদের এখন কি নির্ণয় করতে হবে? m ইউনিয়ন n, সংযোগ সেট। তাহলে m সেটের ভ্যালু কত আছে? 2 3, সংযোগ n সেটের ভ্যালু আছে 3 5। তাহলে এটাকে আমরা সংযোগ করলে কত পাবো? 2 3 5। এটাই আমাদের আলটিমেট অ্যান্সার। দেখো আমরা উভয় বিষয়ে পাশের শিক্ষার্থীদের সংখ্যার মৌলিক সেট নির্ণয় করেছি এবং উভয় বিষয়ে ফেল শিক্ষার্থীদের সংখ্যার মৌলিক গুণনীয়ক সমূহের সেট নির্ণয় করেছি। তারপরে উভয় বিষয়ে পাস 48-এর মৌলিক গুণনীয়ক সমূহ নির্ণয় করেছি, 15-এর মৌলিক গুণনীয়ক সমূহ নির্ণয় করেছি। নির্ণয় করে সেই সেট যেটা ধরেছিলাম সেখানে আমরা ভ্যালুটা বসাই দিছি। বসানোর পরে আমাদের বলেছে দুইটি সেটের সংযোগ নির্ণয় করতে বলেছে। সংযোগ নির্ণয় করে এই যে নির্ণয় করেছি, এটাই আমাদের অ্যান্সার। দেখো আমরা কিন্তু খুব ইজিভাবেই কিন্তু আমরা সৃজনশীল ছিল, এই সৃজনশীলটা সমাধান করেছি। এই টাইপের সৃজনশীল পরীক্ষার হলে আসে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি তোমরা এই সৃজনশীলটা বুঝে থাকো তাহলে ইনশাল্লাহ তোমরা এই টাইপের এই অধ্যায়ের যে কোনো সৃজনশীল থেকে তোমরা অ্যান্সার করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।